আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমি আজকে তোমাদের জন্য তোমাদের যে বইয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইটা আছে, এই বইয়ের দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, এই বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটা ক্লাস নিয়েছিলাম অলরেডি অনেক আগে। তো তোমরা অনেকে বলছো যে স্যার আরেকটা ক্লাস নেন। হুম, তাইলে ভালো হয়। আজকে আমি আলোচনা করব হচ্ছে এই বইয়ের সৃজনশীল যে প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তোমাদের বইয়ের মধ্যে সৃজনশীল আছে মোট 8টা। এই দেখো 8টা, 8 নাম্বার। এই 8টা সৃজনশীলের মধ্যে শুধুমাত্র 4 নম্বর মোট প্রশ্নের মধ্যে হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনের প্রভাব নামক প্রশ্নটা নাই। বাকি যে 4 নম্বর বাদ দিলে বাকি 7টা প্রশ্নের মধ্যে 8টার মধ্যে একটা বাদ দিলে 7টা প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে। এই যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেওয়া হয়, এবং এটাতে কিন্তু মার্ক বেশি, 4 মার্ক। 5 নম্বরের মধ্যে আছে জেমস ট্রেনের মালিকানা সত্ত্বের পরিমাণ, এবং খ নম্বরে আছে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। এই যে প্রমাণ করা এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা মানেও কিন্তু হিসাব সমীকরণের প্রভাব আপনি দেখাতে হবে। এবং যদি আপনি 6 নম্বরে যান, সেখানে লেখা আছে যে ব্যবসায়ী আর্থিক অবস্থার বিবরণীর উপর লেনদেনগুলির প্রভাব দেখা হবে। এভাবে 8 নম্বরটাও আছে, 7 নম্বরেও আছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এই যে হিসাব সমীকরণের লেনদেনের উপর প্রভাব কিভাবে দেখাতে হয় সেটা খুবই সহজভাবে সমাধান করে দেব। এবং তোমরা যদি ভালো করে এই যে বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো যদি ভালো করে করতে পারো, তাইলে কিন্তু তোমরা বোর্ডে আসা যে সিকিউগুলো আছে সবগুলার কিন্তু হিসাব সমীকরণের প্রভাব যে অঙ্কটা, এটা অনায়াসে করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রথম প্রশ্নটা যদি করি, 1 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতেছি। সেটাতে হচ্ছে গিয়ে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান, 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, এই ঘটনার উপর নির্ভর করে আমি এই যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে হবে। তো আমি দেখাবো এবার। প্রথমে যেটা করতে হবে, একটা ঘর বানাইতে হইব। ঘর বানানোর একটা টেকনিক আছে, কারণ আমাদের সময়ে একটা বিষয় আছে। পরীক্ষার সময় আমাদের সময় চলে যায়, লিখতে লিখতে সময় চলে যায়। তো সময় বাঁচানোর জন্য আমরা যেটা করব, এখানে এই ঘরগুলা একটু আগে আমরা রেডি করে রাখবো। ঘরটা কীভাবে রেডি করব, আমি যেভাবে শেখাবো এভাবে ঠিক এভাবে তোমরা রেডি করে ফেলবে। কীরকম, প্রথমে একটা টান দিবে এরকম ও মাথা থেকে এই মাথা পর্যন্ত। তারপরে আবার এখানে মাঝখানে একটু বড় বড় জায়গা রাখবে, কারণ এই ঘরটাকে আবার দুই ভাগে ভাগ করবো। তো এই হচ্ছে বিষয়। এইরকম দুইটা এইরকম একটা ঘর বানাইবা যেদিকে বড় করে, যাতে এটাকে আমরা আরেকটা ভাগ করতে পারি। অ্যান্ড দেন এই শেষের দিকে আপনি একটা টান দিবেন, একটা, কারণ এই জায়গায় মন্তব্য লিখবেন। আর এই দিকে একটা গড় দিবেন ফিক্সড, এটা হলো তারিখের জন্য, তারিখ লিখবেন, ঠিক আছে, তারিখের জন্য এই দুইটা গড় ফিক্সড। এন্ড ঠিক মিডিলে, ঠিক মধ্য মধ্য জায়গায় আপনি আরেকটা টান দিবেন এইরকম, এবং ওইটার মাঝখানে আরেকটা টান দিবেন। এইটা একটু ছোটো করে দিবেন, কারণ এটা বড় করা দরকার নাই। এখানে জাস্ট শুধু আপনি সমান চিহ্নটা লিখবেন, সমান চিহ্ন, রাইট, আর কিছু দরকার নেই। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই গড়টাকে আবার দুভাগে ভাগ করে ফেলবেন। এখানে লিখবেন আপনি তারিখ, তারিখ, আর এইটা গড়ের নাম হবে মন্তব্য, অর্থাৎ আপনি, হ্যাঁ মন্তব্য, মন্তব্য লিখবেন, এটা কিছু না কিন্তু মন্তব্য, ওকে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আপনি এই গড়টাকে দুই ভাগে ভাগ করবেন, এই গড়টাকে দুই ভাগে ভাগ করবেন, নিচের গড়টাকে, হ্যাঁ, এইটাকে দুই ভাগে করবেন, আর এটাকে করবে আপনি তিন ভাগে, তিনটা ঘর বানাইবেন। এটার নাম হবে সম্পদ, আর এই ঘরের নাম হবে দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর এই ঘরের নাম হবে গিয়ে পদেয় হিসাব। এখানে শুধুমাত্র আমরা ঋণগুলা লিখবো, পদেয় হিসাব। মালিকানা সত্ত্বের পদ্ধতি কী কী আসে, আয় আসে, তারপরে যোগ হয়, তারপরে হচ্ছে কি আপনার মূলধন যোগ হয়, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, মূলধন, মূলধন যোগ হয়, বিয়োগ হয় হচ্ছে ব্যয়, আর একটা বিয়োগ হয় হচ্ছে উত্তোলন। তো এখানে দেখা হচ্ছে না, আমি এখানে লিখলাম রসৌ। তো রসৌ মানে উত্তোলন, এখানে বিয়োগ হবে, হ্যাঁ, উত্তোলন। তার মনে রাখবা এখানে আয় যোগ হবে, মূলধন যোগ হবে, আর ব্যয়টা বিয়োগ হবে, এবং উত্তোলনটা বিয়োগ হবে। আমার এখানে ছোটো করে লিখে ফেলছি, আসলে একটু বড় করে দিলে ভালো হইতো, তখন এগুলো জায়গা হইতো আর কি। না লিখলেও চলবে, এখানে যদি আপনি শুধু মালিকানা সত্ত্ব যদি লিখে ফেলেন এই জায়গায়, তাইলেও হবে। আর কি সম্পদের গড়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম দেখছি আমি যে 3টার বেশি থাকে না। নগদ তো একটা থাকবেই, নগদের একটা গড় ফিক্স থাকবেই, আর 2টা গড় আসে অনেক সময়, আসবাবপত্র, যন্ত্রপাতি, এবং আরেকটা গড় আসে হচ্ছে ব্যাংক হিসাব। এই 3টা সর্বোচ্চ থাকে, কোনো কোনো সময় 4টা থাকে, বেশিরভাগ সময় 3টাতে, 3টার চেয়ে বেশি গড় থাকে না। সুতরাং আমরা 3টা গড় আগে থেকে বানাই রাখলাম। যদি কোনো গড় প্রয়োজন পড়ে না, এটা খালি থাকবে, সমস্যা নাই।
কিন্তু আমরা এইভাবে বানাই না, আমাদের যে সময়ের যে সেভ হবে, এটা সময়ের অনেক বিষয় আছে। হিসাব বিজ্ঞান আমরা অঙ্ক অনেকে পারি কিন্তু সময় দিয়ে করতে পারি না, এটা হলো একটা প্রবলেম। এই জন্য আমরা এটা আগে রেডি করে ফেলবো, তারপরে হচ্ছে এখন প্রশ্ন পড়ে সমাধান করব। তো লেখা আছে যে 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো এখানে, এবং ডিসেম্বর 1-এ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাইলে ডিসেম্বর 1 তারিখে কিন্তু 5 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়েছে। সুতরাং আমরা তারিখে লিখবো, তারিখের করে আমরা লিখবো 2017, সবগুলো কিন্তু 2017 সালের বিষয়। এবং এখানে আমরা লিখবো ডিসেম্বর 1, ডিসেম্বরে। তো ডিসেম্বরে কি হয়েছে, তোমরা সবাই যাদের বই এখনো হাতে নাই, তোমরা বইটা একটু ভিডিওটা পোস্ট দিয়ে বইটা নিয়ে আসো। এই যে ডিসেম্বরে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো মানে কি? মানে হচ্ছে এটা মূলধন। ব্যবসায় কোনো কিছু নিয়ে শুরু করা মানে হচ্ছে মূলধন। আপনি ব্যবসায় কোনো টাকা নিয়ে শুরু করবেন, তার মানে হচ্ছে আপনি ওই ব্যবসায় মূলধন দিলেন। তাহলে 5 লক্ষ টাকা আমার ব্যবসায় মূলধন আসলো, এবং আমার নগদের গড়েও কিন্তু 5 লক্ষ টাকা লিখবো। সুতরাং আমি এখানে লিখবো ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা আমি পাইলাম নগদে। 5 লক্ষ, হ্যাঁ, এই হচ্ছে 5 লক্ষ টাকা নগদে পাইলাম। একই সাথে আমি ওই যে মূলধনের মধ্যে 5 লক্ষ টাকা পাইলাম, মূলধনের মধ্যে আমি টাকা নেবো, কারণ ব্যবসা প্রথমে যে টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় সেটা হচ্ছে ব্যবসার জন্য মূলধন। এখন বন্ধুরা, আপনারা যে টাকাটা এই এই কলামে লিখবেন, এই আয়, মূলধন, উত্তোলন, ব্যয়, মানে মালিকানা সত্ত্ব, এই গড়ের নাম, এই গড়ের নাম হচ্ছে আপনার দায়, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বর করে যা লিখবেন সেটার মধ্যে আপনি কি করবেন, একটা মন্তব্য দিবেন। এটা কি? এটা মূলধন। এই মূলধনটা আপনি আইডেন্টিফাই করে দিবেন, বিকজ এখানে তো 4টা হিসাব, আয়, মূলধন, ব্যয় এবং উত্তোলন। তাহলে আপনি এখানে আইডেন্টিফাই করে দিলে এটা কোন ধরনের মধ্যে, কোন হিসাবের মধ্যে পড়ছে। উদ্দীপ্ত মানে হচ্ছে যোগ এবং বিয়োগফল, মানে এটার যোগ এবং বিয়োগ করে ফেলবেন। এখানে তো কোনো কিছু যোগ করার নাই, তো 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকা আপনি লিখে রাখলেন এখানে। আর এখানেও আপনার যোগ করার কিছু নাই, 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকা আপনি রেখে দিলেন, যোগ বিয়োগ করার কিছু নেই। যোগ বিয়োগ কিছু করা তাহলে উদ্দীপ্ত যোগ বিয়োগ করতাম। এবার আসেন পরবর্তী তারিখের, যেটা ডিসেম্বর 3, ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটা হিসাব খোলা হলো মানে কি? মানে কিন্তু আপনি এই টাকাটা ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি ব্যবসা শুরু করে ফেলছেন অলরেডি 5 লক্ষ টাকা দিয়ে। এখন এই 5 লক্ষ টাকা থেকে আপনার হয়তো কোনো টাকা ক্যাশের মধ্যে রাখতেছেন না, রাখতে হচ্ছে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে। সো ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো টাকা খুলেন, ব্যাংকে যদি কোনো হিসাব খুলেন, তাহলে ব্যাংকে আপনার টাকা দেওয়া মানে আপনার সম্পদে টাকা থাকতেছে, এবং এই 50,000 টাকা কিন্তু আপনার নগদ অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে। সুতরাং আপনি কাজ করবেন, এখানে ব্যাংক হিসাব নামে একটা হিসাব খুলবেন, খুলে ওইটাতে আপনি কি করবেন, ওই যে আজকের তারিখটা হচ্ছে ডিসেম্বর 3, তাহলে লিখবেন ডিসেম্বর 3 আপনি লিখবেন কত হাজার, এখান থেকে আপনার কিন্তু 50,000 টাকা চলে গেল, 50,000 টাকা চলে গেল, অ্যান্ড এই ব্যাংকের মধ্যে 50,000 টাকা যুক্ত হইল। ব্যাংক হিসাবে 50,000 টাকা আপনি দিলেন, মানে ব্যাংকে হিসাব খোলা হলো মানে নগদ, নগদ যে টাকা ছিল এখান থেকে টাকা নিয়ে আপনি ব্যাংকে 50,000 টাকা জমা দিলেন। তার মানে যে টাকাটা আপনার চলে গেল, এই যে নগদে কোনো টাকা আসে নাই, নগদ থেকে চলে যাওয়া মানে হচ্ছে আপনি ব্যাকেট দিবেন, ব্যাকেট মানে বিয়োগ। এই হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যাকেট মানে হচ্ছে বিয়োগ। এই যে প্রথম পদ্ধতি দিলেন, তার মানে আপনি বুঝাইলেন এই 50,000 টাকা আপনার বিয়োগ দিচ্ছেন, এখান থেকে 50,000 বিয়োগ করলেন, এবং ব্যাংকের নামে একটা গড় খুললেন, ওই গড়ের মধ্যে আপনি 50,000 টাকা আবার রাখলেন। এটা কিন্তু সম্পদের কালামে রাখবেন, বিকজ সম্পদ, ব্যাংক হিসাবে এটা একটা সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, নগদ এগুলো হচ্ছে সম্পদ, ঠিক আছে? তো এই হচ্ছে শেষ, আমাদের দুদিকেই কোনো সমস্যা নাই, আমরা এটা টান দিব, দেন এটা বিয়োগফল বসাই দিব। এখান থেকে আমরা যদি 50,000, 5 লক্ষ থেকে 50,000 বিয়োগ দিই, তাহলে থাকে 4,50,000। আর এখানে 50,000 টাকার সাথে কোনো যোগ বিয়োগের কোনো বিষয় নাই, এখানে 5 লক্ষ টাকার সাথে কোনো আমাদের বিষয় নেই। মনে রাখবা এইখানে এই দিকের হিসাব এবং ওই পাশের হিসাব, ওই পাশ এবং ওই পাশ, দুই পাশের যোগফল সমান হতে হবে। সমান যোগফল বলতে এই দুটো গড় এবং এখানে যে কটা গড় আছে, এই গড়ের যে টাকাগুলো, এই টাকার পরিমাণ এবং এই গড়ের টাকার পরিমাণের সমান হতে হবে। খেয়াল করে দেখো তোমরা, এখানে উদ্দীপ্ত যেটা আসছে, এটা কিন্তু উদ্দীপ্ত, হ্যাঁ, এই যে উদ্দীপ্ত যেটা আসছে, এইখানে 4 লক্ষ আর 50,000 এবং 50,000 মিলে 5 লক্ষ টাকা, এখানে আছে 5 লক্ষ টাকা, তার মানে এই পাশে পাশ সমান আছে, এবং প্রত্যেকটা উদ্দীপ্তর সময় আমরা এইদিকে সমান দিব, যে এই দুইটা সমান আছে, এদিক দিয়েও সমান আছে। সুতরাং ঠিক আছে, এটা দাঁড়ে পণ্য ক্রয় করা হয়েছে 25,000 টাকা। দাঁড়ে পণ্য ক্রয় মানে কি? আপনি বাকিতে পণ্য ক্রয় করছেন, রাইট? সো বাকিতে যদি কোনো কিছু করেন, তাহলে এটা ডিসেম্বর হচ্ছে গিয়ে ডিসেম্বর 1, বাকিতে যদি আপনি কোনো কিছু ক্রয় করেন, ক্রয় করা মানে হচ্ছে আপনার ব্যয়, কিন্তু এইটা কিন্তু আমি বাকিতে করছেন, সুতরাং আপনার ক্যাশ থেকে কোনো টাকা যাচ্ছে না, কিন্তু আপনার জন্য ঋণ হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে 25,000 টাকা ঋণের করে লিখবেন, এই 25,000 টাকা পদ হিসাবের মধ্যে লিখবেন। পদ হিসাব মানে হচ্ছে ঋণ,
পদেয় হিসাব মানে হচ্ছে ঋণ, তার মানে পদেয় হিসাবের ঘরে আপনি 25,000 টাকা লিখলেন, এটা আপনি ধারে, অর্থাৎ বাকিতে পণ্যটা ক্রয় করছেন, এবং পণ্য ক্রয় করা মানে ব্যয় হওয়া, এবং ব্যয় হওয়া মানে হচ্ছে গিয়ে আপনার এই মালিকানা সত্ত্ব থেকে আরো 25,000 টাকা কমে যাবে। এই যে আয় হলে যোগ হয়, মূলধন হলে যোগ হয়, ব্যয় হলে বিয়োগ হবে, এবং উত্তোলন হলে বিয়োগ হবে। সুতরাং এই যে ব্যয়, পণ্য ক্রয় মানে ব্যয়, ব্যয় মনে রাখবেন সবসময়, পণ্য ক্রয় ব্যয়। তো ব্যয় হওয়ার কারণে আমাদের এখান থেকে 25,000 টাকা মাইনাস করতে হবে, আর মাইনাস মানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই হচ্ছে হিসাব। তো আমরা এখন এটার উদ্ধৃত বের করে ফেলবো, এই হিসাবটাও ক্লোজ। এবং এইখানে যা লিখবো, এই ঘরে যা লিখবো তার মন্তব্য লিখতে হবে। এটা যেহেতু আমরা দায় মানে ঋণ, সুতরাং একটা ঋণ লিখবো। এখন আমরা এই উদ্ধৃতটা যদি আমরা লিখি, উদ্ধৃত এখানে লোকে 4,50,000, আর এখানে হচ্ছে শুধুমাত্র 50,000, আর এখানে হচ্ছে 25,000 টাকা, আর এখান থেকে আমরা যদি 4,75,000 টাকা হবে। ডিসেম্বর 7 কি বলা হয়েছে যে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে 45,000 টাকা। নগদে পণ্য বিক্রয় মানে আপনার আয় হয়েছে, আর নগদে বিক্রয় করার কারণে আপনার নগদ টাকা বাড়ছে, নগদ 45,000 টাকা আপনি পাইছেন। তাহলে আপনি এখানে লিখবেন ডিসেম্বর 7, ডিসেম্বর, আমি ডিসেম্বর 7 লিখবেন। এখানে নগদ পাইছেন 45,000 টাকা, নগদে যেহেতু বিক্রি করছেন নগদ 45,000 টাকা পাইছেন, আর আয় হয়েছে আপনার বাড়ছে আবার 45,000 টাকা, আয় আপনার বাড়ছে 45,000 টাকা। এখন যেহেতু আয়ের বিষয় আসছে, এখানে আপনি আয় লিখবেন, যেহেতু আপনি এই ঘরে কিছু লিখলে আয় লিখতে হয়, এখানে আয় লিখবেন। তাহলে আয় বাড়লো আপনার 45,000 টাকা, আর নগদ আসলো আপনার আরো 45,000 টাকা। 4,50,000 এবং 45,000 যদি যোগ করলে পাবো আমরা 4,95,000 টাকা, 95,000 টাকা। এখানে আমরা আসবে আবার 50,000 টাকা, অ্যান্ড এখানে আমাদের যোগ বিয়োগ করে যেটা পাই সেটা হচ্ছে 25,000 টাকা পাবো। এখানে যোগ বিয়োগ করার কিছু নাই। এখানে আমরা যদি 45,000 টাকা যোগ করে ফেলি তাহলে পাচ্ছি আমরা 5,20,000 টাকা, 5,20,000 টাকা। হচ্ছে গিয়ে ডিসেম্বর 10 মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলেন 40,000 টাকা। তাহলে বন্ধুরা, এই যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলে 40,000 টাকা। দেখেন এখানের সাথে ব্যবসা কি জড়িত? অনেকে মনে করবেন এটা ব্যবসার সাথে জড়িত, কিন্তু এটা ব্যবসার সাথে জড়িত না। মালিক ওনার ব্যক্তিগত প্রয়োজনে, উনি ওনার নিজের প্রয়োজনে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে না, উনি একটা ব্যাংক থেকে গিয়ে কি করলেন, 40,000 টাকা ঋণ গ্রহণ করলেন। তাহলে এটা আমার কিন্তু ব্যবসার লগে কোনো জড়িত না, ব্যবসার জন্য তিনি আনেন নাই, ওনার ব্যক্তিগত প্রয়োজনে আনছেন। এবং ওনার ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে আনেন বা কোন জায়গা থেকে আনেন, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের যা দেখার বিষয় সেটা হইল কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যেটা সম্পর্কিত সেটা, এজন্য এটা লেনদেনই না। সুতরাং যেটা লেনদেন না সেটা ওই যে হিসাব সমীকরণের মানে কোনো প্রভাব বিস্তার করবে না, হিসাব সমীকরণের কোনো লেখালেখি এখানে আসবে না। একইভাবে আপনারা যদি দেখেন এখানে 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখের বিষয়টা, সেটা হচ্ছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। হয়েছে যে আপনি একটা আসবাবপত্র কেনার জন্য একটা অর্ডার দিচ্ছেন, অর্থাৎ কোনো একটা লিখিত কাগজ দিচ্ছেন যে আপনি এই পণ্যটা কিনবেন। তার মানে আপনি কোনো টাকাও দেন নাই, আবার আপনি আসবাবপত্র পানও নাই। তার মানে জাস্ট একটা ফর্মালিটি, এটা ফরমায়েশ আপনি দিচ্ছেন, পাঠাইছেন, এটাই শেষ। তার মানে এটা কিন্তু ব্যবসায় অর্থ আসেও নাই, ব্যবসা থেকে অর্থ যায়ও নাই। সুতরাং এখানে 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান এটা লেনদেন নয়, সুতরাং এটাও আমাদের হিসাবে আসবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসেম্বর 20, পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। পাওনাদারকে যদি কোনো কিছু পরিশোধ করা হয়, কোনো টাকা দেওয়া হয়, তাহলে অবশ্যই আমার ব্যবসা থেকে 15,000 টাকা চলে গেছে। সো এবং আমাদের ঋণটা কমছে। পাওনাদার যেহেতু আমার জন্য একটা দায় হিসাব, পাওনাদার মানে আমার কাছে কেউ টাকা পায়, তো আমি কারো কাছে ঋণী, আমার ঋণ 15,000 টাকা কমছে এবং নগদ টাকা 15,000 টাকা কমছে। সুতরাং এটা লেনদেন এবং এটা লিখতে হবে। 15,000 আমার ক্যাশ বাক্স থেকে চলে গেছে, যে বিকজ আমি পরিশোধ করা মানে আমার ক্যাশ থেকে বা নগদ থেকে 15,000 টাকা মাইনাস হওয়া মানে ব্যাকেট দেওয়া, এটা আমরা আগে বলছি। অ্যান্ড ওইদিকে আমাদের ওই যে ঋণ ছিল আমাদের আগে 25,000 টাকা, এখন কিন্তু 15,000 টাকা ঋণ যেহেতু কমে গেছে, সুতরাং এখান থেকেও কমাই দিতে হবে, ঋণ কমছে। সো ঋণ কমলো আর এদিক থেকে আমাদের নগদ টাকা কমলো। এই তো আমাদের হিসাব শেষ। এখন এগুলো আমরা যোগ বিয়োগ করে দিলেই আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা সোজা করে এটা দাগ দেবো এবং এটার বিয়োগফলটা লিখে ফেলবো। যে মনে করে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 4,80,000 টাকা, 4,80,000 যদি বিয়োগ করি, আর এদিকে হচ্ছে 50,000 টাকা, আর এখান থেকে যদি বিয়োগ করি পাই আমরা 10,000 টাকা, আর এখানে 5,20,000 টাকা। এই শেষ, এই আমাদের অঙ্ক শেষ। আর তো আমাদের এখানের মধ্যে কিছু নাই, আর কোনো আইটেম নাই। লাস্ট আইটেম ছিল পাওনাদারকে পরিশোধ করেছে 15,000 টাকা, এটা আমরা লিখে ফেললাম। তো এইভাবে একটা হিসাব সমীকরণ আর কি আমরা প্রস্তুত করব, এবং সবার শেষে কি করতে হয়, সবার শেষে এইগুলো যোগ করে ফেলতে হয়। এইটা হচ্ছে আপনার সম্পদের অংশ, এটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বের অংশ। তাহলে এই সম্পূর্ণ অংশে যে কয়টা গড় আছে, এই গড়গুলো যোগ করে আপনার কত হয়,
আপনি যোগ করলে দেখবেন 4,80,000 এবং 50,000 টাকা যোগ করলে হবে 5,30,000 টাকা। 5,30,000 টাকা। আর এইদিকে যোগ করলে দেখবেন আবার 10,000 টাকা এবং 5,20,000 মানে 5,30,000 টাকা। যখনই দেখবেন আপনার উভয় পাশ সমান, তখনই বুঝবেন আপনার অঙ্ক হয়েছে, এবং ডাবল টান দিয়ে দিবেন এরকম। আর যদি দেখেন আপনার উভয় পাশ সমান নয়, তার মানে মনে রাখবেন আপনার অঙ্ক হয় নাই। তার মানে আপনার উভয় পাশ, এই পাশের যে যোগফলটা এবং এই যোগফলটা দেখেন, এখানে 5,30,000 টাকা, এখানেও 5,30,000 টাকা, মানে এই দুইটার যোগফল এবং এইখানের গড়গুলার যোগফল দুটা কিন্তু দুদিক কিন্তু সমান আছে। এই সমান থাকার কারণে আমরা এটা বলতে পারতেছি এই আমাদের অঙ্কটা হয়ে গেছে। কিন্তু প্রতিটা উদ্দীপ্ত কিন্তু এভাবে সমান দিবেন, এই যে উদ্দীপ্ত সমান দিবেন এরকম। আমি চাচ্ছি তোমাদের বইয়ের যতটা প্রশ্ন আছে, বইয়ের মধ্যে যত এই হিসাব বিজ্ঞান বইয়ের যত প্রশ্ন আছে, যতটা অধ্যায় আছে, সবগুলো কভার করে দেওয়ার। তো ধীরে ধীরে আমি সবগুলো দিব, স্টেপ বাই স্টেপ। তোমরা আমাকে জানাবে তোমাদের এর কোন কোন জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমি আরও সামনে আলোচনা করবো। আজকেই এটুকু থাকলো, আজকে প্রথম প্রশ্নটা সমাধান করে দিলাম, আগামীকাল আবার হয়তো 2 নম্বর প্রশ্নটা সমাধান করে দেবো। সবাই আমার জন্য দোয়া করবে, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।